হেনরি রাইডার হ্যাগার্টের বই চিরি। লেখকের কথা। শুরুর আগে প্রথমে পাঠকদের একটা কথা বলে নিতে চাই যে অবিশ্বাস্য ইতিহাস আপনাদের শোনাতে যাচ্ছি তার লেখক আমি নয়, আমি সম্পাদক মাত্র। কি করে আমি জানতে পারলাম এই ইতিহাস তা যদি না বলি খসখস করতে থাকবে আমার মনের ভেতর। বুঝি পাঠকরা প্রতারক ভাববেন আমাকে। কয়েক বছর আগের কথা, কোনো এক বিশ্ববিদ্যালয়, ধরুন ক্যামব্রিজে, আসল নামটা গোপন রাখছি, নিজের কিছু কাজ উপলক্ষে এক বন্ধুর বাসায় কিছুদিন থাকতে হয়েছিল। সে সময় এক বন্ধুর সাথে হাঁটছি রাস্তা দিয়ে। এমন সময় দেখি দুজন লোক হাত ধরাধরি করে আসছে। এরকম তো কত লোকই যায় আসে, কিন্তু ওদের কথা বিশেষভাবে আমার মনে গেঁথে গেল, কারণ ওদের একজন অসম্ভব সুপুরুষ। নির্দ্বিধায় বলতে পারি জীবনে অমন সুপুরুষ আমি কখনো দেখিনি, সম্ভবত আর দেখবও না। যেমন লম্বা তেমনি চওড়া, বুনো মর্দা হরিণের মাঝে যেমন দেখা যায়, অনেকটা তেমন অদ্ভুত এক শক্তি আর মহিমার আভাস তার চোখে মুখে। অপূর্ব সুন্দর চেহারা, নিখুঁত নিভাঁজ মুখের ত্বক। হেঁটে যাওয়া এক মেয়েকে যখন টুপি খুলে অভিবাদন জানালো, দেখলাম ছোট ছোট কোকড়া সোনালি চুলে ছাওয়া তার মাথা। কি চেহারা দেখেছ? বন্ধুকে বললাম আমি। সাক্ষাৎ অ্যাপেলোর মূর্তি, যেন প্রাণ পেয়ে নেমে এসেছে মর্তে। হ্যাঁ, জবাব দিল বন্ধু। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুপুরুষ ব্যক্তি, স্বভাব চরিত্র সেরকম। সবাই ওকে গ্রিক দেবতা বলে। আর অন্যজনের দিকে তাকাও, ও হলো ভিনসির। দেবতার নাম এটা। অভিভাবক, দুনিয়ার যাবতীয় বিষয়ে পণ্ডিত, চলন্ত বিশ্বকোষ বলতে পারো। কিন্তু চেহারা দেখো, ঠিক উল্টো। সত্যিই তাই। ভিনসি যেমন সুপুরুষ, এই লোকটা ঠিক তেমন কদাকার। বছর 40 হবে বয়স। ছোট ছোট পাগুলো বাইরের দিকে বাঁকানো ধনুকের মতো, চাপা বুক, শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা হাত, কালো চুল লোকটার মাথায়, কুতকুতে চোখ, কপালেও চুল গজিয়েছে তার। তার গাল ভর্তি দাড়ি উঠে গেছে চুল পর্যন্ত। একমাত্র গরিলার সাথেই তুলনা করা যেতে পারে এ চেহারার। বন্ধুকে বললাম লোকটার সাথে পরিচিত হতে চাই আমি। ঠিক আছে, জবাব দিল বন্ধু। আমি চিনি ভিনসিকে, এখনই আলাপ করিয়ে দেব তোমার সাথে। আলাপ হলো। কিছুদিন আগে আফ্রিকায় এক অভিযান শেষে ফিরেছি আমি। সে সম্পর্কে কথা বললাম কয়েক মিনিট। এমন সময় মোটাসোটা এক মহিলা এগিয়ে এলো আমাদের দিকে, সঙ্গে সুন্দরী একটা মেয়ে। সম্ভবত আগে থেকেই ওদের সাথে পরিচয় আছে ভিনসির, কারণ ওদের দেখেই ও এগিয়ে গেল আলাপ করার জন্যে। আর বয়স্ক লোকটার মুখের ভাব বদলে গেল সঙ্গে সঙ্গে। ইতিমধ্যে তার নাম জেনে ফেলেছি, হলি। আচমকা আলাপ থামিয়ে দিল সে। আমার দিকে তাকিয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে হেঁটে চলে গেল ত্রস্ত ভঙ্গিতে। বন্ধু জানালো, বেশিরভাগ মানুষ পাগলা কুকুরকে যতখানি ভয় পায়, ওই লোকটা মেয়ে মানুষকেও ঠিক ততখানি ভয় পায়। যা হোক, সেদিন রাতেই আমি ক্যামব্রিজ থেকে চলে এলাম, এবং ওই আমার শেষ দেখা ভিনসি এবং হলির সাথে। প্রায় ভুলতে বসেছিলাম ওদের কথা। এমন সময় মাসখানেক আগে একটা চিঠি আর দুটো প্যাকেট এসে হাজির আমার ঠিকানায়। চিঠিটা খুলে দেখলাম লেখকের নাম হোরেস হলি। তাতে লেখা, কলেজ, ক্যামব্রিজ, মে 18, প্রীতিভাজ নেশু। এ চিঠি পেয়ে সম্ভবত আপনি আশ্চর্য হবেন। এত কম সময়ের জন্য আমাদের আলাপ হয়েছিল যে আমার কথা আপনার মনে না থাকাই স্বাভাবিক। সুতরাং আগে পরিচয়টা দিয়ে নেয়াই বোধহয় ভালো। বেশ কবছর আগে আমি
এবং আমার পালিত পুত্র লিও ভিন্সির সাথে আপনার আলাপ হয়েছিল কেমব্রিজের এক পথে। এবার আশা করি চিনতে পেরেছেন। ভূমিকা দীর্ঘ না করে কাজের কথায় আসি। সম্প্রতি মধ্য আফ্রিকায় এক অভিযানের বর্ণনা দিয়ে লেখা আপনার একটা বই পড়লাম। বেশ কৌতূহল নিয়েই পড়লাম। আমার ধারণা ওতে আপনি যা যা বলেছেন তা আংশিকভাবে সত্যি, আর আংশিক আপনি কল্পনার রং চড়িয়ে রচনা করেছেন। যা হোক, আপনার ওই বইটা পড়ার পরই আমার মাথায় বুদ্ধিটা আসে। আমার অভিজ্ঞতা আমি লিখে ফেলার সিদ্ধান্ত নেই। এই চিঠির সাথে পাণ্ডুলিপিটা পাঠাচ্ছি আপনার কাছে। আমি এবং আমার পালিত পুত্র লিও ভিন্সি সম্প্রতি এক অভিযানে আফ্রিকা গিয়েছিলাম। ওই সময় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা আপনার বইয়ের বর্ণনার চেয়ে অনেক অনেক বেশি চমকপ্রদ। সত্যি কথা বলতে কি, জিনিসটা আপনার কাছে পাঠানো আমি সংকোচ বোধ করছি, পাছে আপনি অবিশ্বাস করেন আমার গল্পটা। এই ভয়েই আমি বলা ভালো আমার সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জীবনকালে আমাদের ওই অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা প্রকাশ করব না। কিন্তু কদিন আগে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়েছে যে আমার মত না বদলে পারলাম না। পাণ্ডুলিপিটা পড়া শেষ হলে আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, আবার আমরা রওনা হচ্ছি এবার মধ্য এশিয়ার দিকে। এবার হয়তো আরও বেশি দিন দেশের বাইরে থাকতে হবে, হয়তো কোনো দিনই ফিরে আসা হবে না। সুতরাং যে অবিশ্বাস্য অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, দুনিয়ার মানুষকে তার ভাগ দেব না কেন? জানি মানুষ অবিশ্বাস করতে পারে, গল্প মনে করতে পারে, তবু ঘটনাটা প্রকাশ করার দায়িত্ব মনে হয়েছে আমাদের কাছে। লিও আর আমি অনেক আলোচনার পর পাণ্ডুলিপিটা আপনার কাছেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনার হাতে পুরো কর্তৃত্ব থাকছে। যোগ্য মনে হলে এটা প্রকাশ করবেন, অযোগ্য মনে হলে করবেন না। কেবল একটা অনুরোধ, আমাদের আসল নামগুলো গোপন রাখবেন। বিশেষ আর কি। সত্যিই বলছি, যা যা ঘটেছিল শুধুমাত্র তাই লিখেছি পাণ্ডুলিপিতে। কোনো ঘটনায় বিন্দুমাত্র অতিরঞ্জিত করিনি। সে সবচেয়ে সম্পর্কে বলতে পারি, যা লিখেছি তার চেয়ে বেশি কিছু আমরা জানতে পারিনি। কে সে? কোরের গুহায় কোত্থেকে, কিভাবে সে এসেছিল, কি তার ধর্ম, কিছুই আমরা জানতে পারিনি। সম্ভবত পারবও না কোনো দিন। কাজটা নেবেন আপনি। আপনার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। বিনিময়ে আমাদের ধারণা চমকপ্রদ এক ইতিহাস পৃথিবীর সামনে উপস্থিত করার গৌরব আপনি অর্জন করবেন। দয়া করে পাণ্ডুলিপিটা পড়বেন এবং আপনার সিদ্ধান্ত জানাবেন। বিশ্বাস করুন, আপনার একান্ত বিশ্বস্ত এল হোরেস হলি। পুনশ্চ, পাণ্ডুলিপিটা প্রকাশ করার পর যদি মুনাফা হয়, সে টাকা দিয়ে আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। আর যদি ক্ষতি হয়, আমার আইনজ্ঞ লেখকের অনুরোধে আসল নাম বদলে দেয়া হয়েছে। সম্পাদক। আমার আইনজ্ঞ মেসার্স জিওফ্রে অ্যান্ড জর্ডান এর প্রতি নির্দেশ দিয়ে যাচ্ছি, ওরা পুষিয়ে দেবে। যতদিন না আমরা দাবি করছি ততদিন পোড়ামাটির ফলক, গোলমোহর এবং পার্চমেন্টগুলো আপনার কাছেই থাকবে। LHH। চিঠিটা পড়ে বেশ অবাক হলাম, কিন্তু পাণ্ডুলিপিটা যখন শেষ করলাম তখন শুধু অবাক বললে ভুল হবে, রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। আমার ধারণা পাঠকরাও হবেন। সঙ্গে সঙ্গে আমি ওটা প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম এবং সে কথা লিখে জানালাম মিস্টার হলিকে। জবাব এলো 1 সপ্তাহ পর, তবে মিস্টার হলির কাছ থেকে নয়, তার আইনজ্ঞের কাছ থেকে। তারা জানালেন,
আইনজ্ঞদের কাছ থেকে। তারা জানালেন তাদের মক্কেল এবং মিস্টার লিও ভিনসি ইতিমধ্যে রওনা হয়ে গেছেন তিব্বতের পথে। এই আমার বক্তব্য, বাকিটা পাঠকরা বিচার করবেন। গৌণ দু একটা বিষয়ে সামান্য পরিবর্তন ছাড়া পাণ্ডুলিপিটার সম্পূর্ণই তুলে দিলাম আপনাদের জন্যে। আয়সা এবং কোর এর গুহাগুলোর রহস্য উন্মোচনের দায়িত্ব থাকলো আপনাদেরই উপর। সম্পাদক। শুরু গল্প 1। প্রত্যেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কোনোদিনই ভুলতে পারি না। তেমন একটা ঘটনার কথাই আমি বলতে যাচ্ছি। আমার মনের পর্দায় এখনও এমন উজ্জ্বল হয়ে আছে, মনে হয় মাত্র কালই বুঝি ঘটেছিল ঘটনাটা। প্রায় 20 বছর আগের এক রাত। আমি লুডউইগ হোরেস হলি আমার কেমব্রিজের বাসায় বসে জটিল একটা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করছি। সেই সন্ধ্যায় শুরু করেছি, এখন মাঝরাত, কিন্তু কিছুতেই বের করতে পারছি না সমাধানটা। শেষমেশ বিরক্ত হয়ে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিয়ে উঠে পড়লাম। ম্যান্টেল পিসের উপর থেকে পাইপটা নিয়ে তামাক ভরলাম। ম্যান্টেল পিসের উপর মোমবাতি জ্বলছে, পেছনে লম্বা সরু একটা আয়না। মোমবাতির আগুনে পাইপ ধরাতে গিয়ে চোখ পড়ল আয়নায়। নিজের চেহারাটা দেখতে পেলাম পরিষ্কার। জীবনে যদি কিছু করতে হয়, নিজেকে শোনানোর জন্যেই যেন বললাম আমি। মাথার ভেতরটা দিয়েই করতে হবে, বাইরেটা দিয়ে যে কিছু সম্ভব নয় তা নিশ্চয় বুঝতে পারছ। অনেকের কাছেই হয়তো দুর্বোধ্য লাগবে, হঠাৎ এমন একটা মন্তব্য কেন? আমার চেহারার কথা বলছি। দেখতে যেমনই হোক, 22 বছর বয়সে বেশিরভাগ লোকের চেহারায় আর কিছু না হোক যৌবনের দীপ্তি অন্তত থাকে, কিন্তু আমার বেলায় এ জিনিসটাও অনুপস্থিত। আমাকে কুৎসিত বললেও কম বলা হয়। বেটে, মোটা, প্রায় বিকৃত চাপা বুক, লম্বা মোটা মোটা দুটো হাত, চোখগুলো কুতকুতে, ধূসর, বিশ্রী মোটা একজোড়া ভুরু। প্রায় সিকি শতাব্দী আগে এমন ছিল আমার চেহারা। দুঃখের বিষয়, সামান্য কিছু পরিবর্তন ছাড়া এখনও তেমনই আছে। চেহারার দিক দিয়ে প্রকৃতি আমাকে বঞ্চিত করেছে সন্দেহ নেই, তবে পুষিয়ে দিয়েছে অন্য দিক দিয়ে। লোহার মতো শক্ত আমার শরীর, অস্বাভাবিক শক্তি পেশিগুলোয়। মগজের শক্তিটাও বলা যায় একটু অসাধারণ। ফলে আমার কোনো বন্ধু নেই, না একজন আছে। কোনো মেয়ে স্বেচ্ছায় কখনো আমার ছায়া মারায় না। এই গত সপ্তাহেই শুনেছি, আড়ালে একটা মেয়ে আমাকে বলেছিল রাক্ষস। আমি যে শুনে ফেলেছি সে টের পায়নি, পেলে হয়তো বলতো না। একবার হঠাৎ করেই আমার সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছিল একটা মেয়ে। ব্যাপারটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পারলে জান দিয়ে ফেলি ওর জন্যে। এমন সময় আমার টাকার উৎসটা গেল বন্ধ হয়ে। মেয়েটারও আর চেহারা দেখি না। অনেক দিন পর ওকে খুঁজে বের করে কাকুতি মিনতি করলাম। জীবনে ওই প্রথম এবং ওই শেষ কোনো মেয়েকে কাকুতি মিনতি করা। বললাম যেন আমাকে প্রত্যাখ্যান না করে। কিছুই বলল না সে। আয়নার সামনে নিয়ে গেল আমাকে। আমার পাশে দাঁড়িয়ে বলল, দেখো, আমি যদি বিউটি হই তুমি কে? তখন আমার বয়স মাত্র 20। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কুৎসিত মুখটা দেখছি আর এইসব আবোল তাবোল ভাবছি। হঠাৎ একটা শব্দ হলো দরজায়। বাস্তবে ফিরে এলাম আমি। কান খাড়া করলাম। আবার শব্দ। কেউ দরজা ধাক্কাচ্ছে। রাত প্রায় 12টা। এত রাতে কে আসতে পারে? কলেজে একজনই আমার বন্ধু, সম্ভবত পৃথিবীতেও। ও
ওই কি? একটা কাশির শব্দ শোনা গেল বাইরে। তাড়াতাড়ি এগোলাম দরজা খোলার জন্যে। কাশিটা পরিচিত। লম্বা এক লোক ত্রস্ত পায়ে ঢুকলো ঘরে। বছর 30 হবে বয়স। অসম্ভব সুন্দর পুরুষশালী চেহারা। ডান হাতে ভারী একটা লোহার বাক্স। ওজনে নুয়ে পড়েছে সে। সিন্দুকের মতো বাক্সটা কোনো রকমে টেবিলের উপর রেখেই কাশতে শুরু করলো লোকটা। প্রচণ্ড কাশি। কাশতে কাশতে লাল হয়ে গেল তার মুখ। অবশেষে একটা চেয়ারে বসে থু করে একদলা রক্ত ফেলল মেঝেতে। একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে এগিয়ে দিলাম। ওটুকে খেয়ে একটু যেন ভালো বোধ করতে লাগলো সে। তারপর চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, এত ঠান্ডায় এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে কেন? জানো, ঠান্ডায় শ্বাস নেওয়া আর মরে যাওয়া একই কথা আমার জন্যে। আমি কি করে জানবো তুমি এসেছো? বললাম আমি। এত রাতে কেউ আসে কারো কাছে? হ্যাঁ, সম্ভবত তোমার কাছে এই আমার শেষ আশা। অনেক কষ্টে একটু হাসার চেষ্টা করলো সে। আমি শেষ হলি, আমি শেষ। মনে হয় না কালকের দিন পর্যন্ত টিকব। পাগল। বসত, আমি ডাক্তার ডেকে আনছি। হাত নেড়ে আমাকে নিষেধ করলো সে। আমি বুঝতে পারছি আমার অবস্থা। ডাক্তার ডেকে লাভ হবে না। আমি ডাক্তারি পড়েছি, ভালোই জানি কোনো ডাক্তারই আর কিছু করতে পারবে না। আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। তার চেয়ে যা বলছি মন দিয়ে শোনো। হয়তো দ্বিতীয়বার শোনার জন্যে জীবিত পাবে না আমাকে। 2 বছর ধরে আমরা বন্ধু। বলো তো, আমার সম্পর্কে কতটুকু জানো তুমি? জানি তুমি ধনী। সাধারণত যে বয়সে সবাই কলেজ থেকে বেরিয়ে যায় সেই বয়সে তুমি কলেজে ভর্তি হয়েছ। তুমি বিবাহিত। তোমার স্ত্রী মারা গেছেন তাও জানি। আর জানি তুমি আমার সবচেয়ে ভালো এবং সম্ভবত একমাত্র বন্ধু। আমার একটা ছেলে আছে, তা জানো? না তো। 5 বছর বয়স। ওর মায়ের বিনিময়ে ওকে পেয়েছি। সেজন্যে কোনো দিনই ওর দিকে তাকানোর ইচ্ছে হয়নি আমার। হলি, ছেলেটার ভার আমি তোমাকে দিয়ে যেতে চাই। চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলাম আমি। আমাকে? হ্যাঁ, তোমাকে। গত 2 বছর ধরে খামোখা আমি তোমার সঙ্গে মিশেছি ভাবো। কিছুদিন ধরেই বুঝতে পারছিলাম আমার দিন শেষ। তখন থেকে খোঁজ করতে থাকি এমন একটা লোক যার জিম্মায় রেখে যেতে পারবো আমার ছেলেকে আর এটাকে। লোহার সিন্দুকটায় টোকা দিল সে। তুমিই সেই লোক, হলি। অনেক ঝড় জল সওয়া প্রাচীন বৃক্ষের মতো শক্ত তুমি। জানি পারবে তুমি ছেলেটাকে মানুষ করে তুলতে। শোনো, আমার মৃত্যুর পর দুনিয়ার সবচেয়ে প্রাচীন বংশগুলোর একটার একমাত্র প্রতিনিধি হিসেবে বেঁচে রইবে ছেলেটা। আমার 65 কি 66তম পূর্বপুরুষ ছিলেন দেবতা আইসিসের মিশরীয় পুরোহিতদের একজন। তুমি হয়তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু আমি বলছি একদিন নিঃসংশয়ে প্রমাণিত হবে এ কথা। তার নাম কালিক্রেটিস। গ্রিসীয় বংশভূত হয়েও মিশরীয়দের পুরোহিত হয়েছিলেন তিনি। 29তম রাজবংশের এক মেন্ডেসিয়ান ফারাও হাকহোর গ্রিক ভাড়াটে সৈন্যদের নিয়ে এক বাহিনী গঠন করেছিলেন। এই বাহিনীরই সৈনিক ছিলেন তার বাবা। হেরোডোটাস যে কালিক্রেটিসের কথা উল্লেখ করেছেন, আমার বিশ্বাস তিনি আমার পূর্বপুরুষ কালিক্রেটিসের দাদা অথবা পরদাদা। ফারাও পরিবারের এক রাজকন্যা এই পুরোহিত কালিক্রেটিসের প্রেমে পড়েন। খ্রিস্টপূর্ব 339 অব্দের দিকে ফারাওদের চূড়ান্ত পতনের সময় মিশর থেকে পালিয়ে গেলেন কালিক্রেটিস। কৌমার্যের ব্রত ভঙ্গ করে সঙ্গে নিয়ে গেলেন সেই রাজকন্যাকে। জলপথে পালাচ্ছিলেন তারা। পথে জাহাজডুবি হলো। কোনো মতে তীরে উঠলেন দুজন। দলের বাকিরা মারা পড়ে।
জায়গাটা আফ্রিকা উপকূলে, সম্ভবত আজকের ডেলাগোয়া উপসাগরের উত্তরে কোথাও। প্রচণ্ড কষ্ট সহ্য করে তারা জীবন ধারণ করতে লাগলেন সেখানে। অবশেষে সেখানকার এক জঙ্গলি জাতির দোর্দণ্ড প্রতাপ রানীর অনুগ্রহ লাভ করলেন। জাতিটা জঙ্গলি হলেও তাদের রানী অদ্ভুত সুন্দরী এক শ্বেতাঙ্গিনী। কোনো কারণটা আমি জানতে পারিনি। বেঁচে থাকলে এই বাক্সের জিনিসগুলো থেকে তোমরা হয়তো জানবে। সেই শ্বেতাঙ্গিনী রানী খুন করে আমার পূর্বপুরুষ কালিক্রেটিসকে। তার স্ত্রী কিভাবে জানি না শিশুপুত্রকে নিয়ে পালিয়ে চলে গেলেন এথেন্সে। ছেলেটার নাম রাখলেন টিসিসথেনেস, অর্থাৎ সর্বশক্তিমান প্রতিশোধ গ্রহণকারী। 500 বা তার কিছু বেশি বছর পর পরিবারটা চলে আসে রোমে। কী পরিস্থিতিতে, কেন, কিছুই জানা যায়নি। এখানেও ওরা 5 শতাব্দী বা তার কিছু বেশি সময় বসবাস করেন। তারপর 770 খ্রিস্টাব্দের দিকে শার্লেমেন যখন লোম্বার্ডি দখল করলেন, ওরা চলে এলেন লোম্বার্ডিতে। পরিবারের কর্তা খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন সম্রাটের সাথে। অবশেষে তারা আলপস পর্বতমালা পেরিয়ে ব্রিটানিতে এসে স্থিত হলেন। 8 পুরুষ পরে তার পরিবার কর্তার এক বংশধর চলে গেলেন ইংল্যান্ডে। এডওয়ার্ড দ্য কনফেসরের আমল সেটা। উইলিয়াম দ্য কনকোয়ারের সময় খুবই ক্ষমতাশালী আর সম্মানিত লোক হয়ে উঠলেন তিনি, সেই বংশধর। সেই সময় থেকে আজ পর্যন্ত পূর্বপুরুষদের পরিচয় নিখুঁতভাবে জানি আমি। যা হোক, উইলিয়াম দ্য কনকোয়ারারের আমলে ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন যিনি, তার বংশধরদের কেউই খুব একটা নাম করতে পারেননি। তাই বলে ভেবো না সবাই খুব নিচু ধরনের পেশা বেছে নিয়েছিলেন। কখনো তারা সৈনিক হিসেবে কাজ করেছেন, কখনো সওদাগর। মোট কথা মাঝামাঝি একটা অবস্থানে থেকেছেন সবসময়। দ্বিতীয় চার্লসের সময় থেকে এই শতাব্দীর শুরু পর্যন্ত শুধু সওদাগরই ছিল তাদের পেশা। 1790 এর দিকে আমার দাদা মদ চোরাইয়ের ব্যবসা করে বেশ মোটা অঙ্কের সম্পদের মালিক হয়ে যান। 1821 সালে তিনি মারা গেলে আমার বাবা উত্তরাধিকার সূত্রে মালিক হলেন তার সম্পত্তির। ওই বিশাল সম্পত্তির বেশিরভাগই বাজে খরচ করে উড়িয়ে দিলেন বাবা। 10 বছর আগে মারা গেছেন তিনি। আমার জন্য রেখে গেছেন বছরে 2000 পাউন্ড আয়ের সম্পত্তি। হাতে নগদ টাকা আসার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম অভিযানে। একটার সঙ্গে সম্পর্ক ছিল সেই অভিযানের। লোহার বাক্সটার দিকে ইশারা করল সে। শোচনীয়ভাবে শেষ হলো আমার সেই অভিযান। কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পারলাম আমি। ফেরার পথে দক্ষিণ ইউরোপ ভ্রমণ করলাম। শেষে পৌঁছালাম এথেন্সে। ওখানে পরিচয় হলো আমার প্রিয়তমা স্ত্রীর সাথে। আমার গ্রিক পূর্বপুরুষদের ঢঙে যদি নাম দেয়া হতো তাহলে হয়তো ওর নাম হতো অপরূপা। ওকে বিয়ে করলাম আমি। 1 বছর পর আমার এক ছেলেকে জন্ম দিতে গিয়ে মারা গেল ও। কিছুক্ষণের জন্যে থামল সে। মাথাটা ঝুলে পড়ল হাতের উপর। একটু পরে আবার শুরু করলো। বিয়ে আমাকে সরিয়ে দিল আমার কাছ থেকে। এখন ইচ্ছে করলেও আর তাতে ঢুকতে পারবো না আমি। আমার সময় শেষ। আমি যে দায়িত্ব তোমাকে দিতে যাচ্ছি তা যদি নাও, একদিন সব জানতে পারবে তুমি।
স্ত্রীর মৃত্যুর পর মন শক্ত করে আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু আমার প্রথম অভিযানের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম পূবদেশীয় কথ্য ভাষা, বিশেষ করে আরবি বলায় দক্ষ না হলে লাভ হবে না। এ ভাষা শেখার জন্যেই এখানে এসেছিলাম আমি। এখানে আসার কিছু দিনের ভেতরেই আমার এই রোগটা দেখা দেয়। এখন তো শেষ অবস্থায় এসে পড়েছি। কথাটার উপর জোর দেওয়ার জন্যেই যেন তীব্র কাশির দমকে কুঁকড়ে গেল সে। আমি আর একটু হুঁচকি দিলাম তাকে। খেয়ে আবার একটু সুস্থ বোধ করতে লাগলো সে। বলে চলল, লিও মানে আমার ছেলেকে কখনো দেখিনি আমি। জন্মের পর যখন ছোট্ট এতটুকুন ছিল তখন দেখেছি, তারপর আর না। দেখার ইচ্ছেই হয়নি কখনো। তবে শুনেছি এখন নাকি খুব চটপটে হয়েছে, সুন্দরও। পকেট থেকে আমার নাম লেখা একটা চিঠি বের করলো সে, আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এতে আমি লিখে দিয়েছি কি পাঠক্রম অনুসরণ করবে ছেলেটাকে লেখাপড়া করানোর সময়। একটু অদ্ভুত মনে হবে, কিন্তু উপায় নেই। ওভাবেই গড়ে উঠতে হবে ওকে। সে কারণেই অপরিচিত কারো উপর ওর ভার দেয়া যাবে না। হলি, তুমি নেবে এই দায়িত্ব? কি দায়িত্ব? সেটা আগে জানতে হবে আমাকে, বললাম আমি। আমার ছেলে লিওর দায়িত্ব। ওর বয়স 25 না হওয়া পর্যন্ত তোমার কাছে থাকবে। একটা কথা মনে রাখবে, কখনো স্কুলে পাঠাবে না ওকে। যেদিন ওর বয়স 25 পূর্ণ হবে সেদিনই শেষ হবে তোমার অভিভাবকত্ব। তারপর এই চাবিগুলো দিয়ে টেবিলের উপর রাখলো সে চাবি কটা। ওই লোহার বাক্সটা খুলবে, ওকে পড়তে দেবে ভেতরের জিনিসগুলো। পড়া শেষ হলে ওকে জিজ্ঞেস করবে রহস্য অনুসন্ধানে যেতে চায় কি না। কোনো রকম বাধ্যবাধকতা নেই। ওর ইচ্ছে হলে যাবে, না হলে যাবে না। এবার শোনো শর্তগুলো। আমার বর্তমান আয় বছরে 200 পাউন্ড, 2200। যদি আমার ছেলের অভিভাবকত্ব নাও তাহলে আমার উইল অনুযায়ী এর অর্ধেকটা তুমি পেতে থাকবে সারা জীবন। বছরে 1000 তোমার পারিশ্রমিক। আগেই বলেছি ওকে স্কুলে পাঠাতে পারবে না, সুতরাং ছেলেটাকে মানুষ করতে হলে জীবন দিয়ে খাটতে হবে তোমাকে। আর 100 হচ্ছে ছেলেটার ভরণ পোষণের খরচ। বাকি অর্ধেক লিওর বয়স 25 না হওয়া পর্যন্ত জমা হতে থাকবে। যে রহস্যের কথা বললাম তা সমাধানের জন্যে যদি ও বেরোতে চায় তখন যেন মোটা অঙ্কের একটা টাকা থাকে হাতে। ধরো দায়িত্ব শেষ হওয়ার আগেই আমি মারা গেলাম, তখন জিজ্ঞেস করলাম আমি, চ্যান্সারি ওর অভিভাবক হবে। তোমাকে শুধু একটা উইল করে যেতে হবে যেন এই বাক্সটার মালিক হয় লিও। শোনো হলি, আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো তুমি ছাড়া আর কেউ পারবে না এ দায়িত্ব নিতে। আগ্রহী চোখে আমার দিকে তাকালো সে। আমি এখনো ইতস্তত করছি, দায়িত্বটা এত অদ্ভুত। আমার মুখ চেয়ে দায়িত্বটা নাও হলি। আমাদের বন্ধুত্বের কথা স্মরণ করো। তাছাড়া আমার শরীরের যা অবস্থা আর কোনো ব্যবস্থা করার সময় আমি পাব না। ঠিক আছে, অবশেষে আমি বললাম, আমি করব। তবে এতে যা লিখেছ তা যদি আমার মনোপুত হয় তবেই। একটু আগে যে খামটা ও দিয়েছে সেটা দেখলাম। আহ, বাঁচালে হলি। কি বলে তোমাকে ধন্যবাদ দেব জানি না। নিশ্চিন্ত থাকো, তোমার মনোপুত হবে না এমন কোনো কথাই ওতে নেই। কথা দাও বাবার স্নেহে মানুষ করবে ছেলেটাকে। আর ওই চিঠিতে আমি যেভাবে যেভাবে বলেছি
সেভাবে ওকে শিক্ষা দেবে। বেশ, কথা দিলাম। এবার তাহলে যাই আমি, হলি। বাক্সটা রইল এখানে। খামের ভেতর পাবে উইল। ছেলেটাকে আনিয়ে নিও। উইলটা দেখালেই ওরা দিয়ে দেবে তোমার কাছে। তোমার সততা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, হলি। তবু বলছি, যদি বিশ্বাসঘাতকতা করো, আমার আত্মা সারা জীবন তোমাকে তাড়া করে ফিরবে। কিছু বললাম না আমি, আসলে বলতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। মোমবাতিটা তুলে নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। মুখটা এককালে সুন্দর ছিল, কিন্তু অসুখ সেটাকে বিধ্বস্ত করে দিয়েছে। পোকার খাদ্য, বলল সে। ভাবতে পারো, কয়েক ঘন্টার ভেতর ঠান্ডা শক্ত হয়ে যাবে আমার এই শরীর। বেরোনো শেষ, খেল খতম। বেড়ানো শেষ, খেল খতম। বেঁচে থাকার যে যন্ত্রণা, তার তুলনায় কতটুকু দাম জীবনের? অন্তত আমার ক্ষেত্রে তো শূন্য। আশা করি আমার ছেলের বেলায় তা হবে না, যদি ওর সাহস আর বিশ্বাস থাকে। বিদায় বন্ধু, বলেই আচমকা আমাকে জড়িয়ে ধরল সে। কপালে একটা চুমো খেয়ে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্যে। শোনো ভিনসি, তুমি যদি এতই অসুস্থ, একটু বসো, আমি ডাক্তার নিয়ে আসি। না না হলি, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। ডাক্তার আমার মরণ ঠেকাতে পারবে না। বিষ খাওয়া ইঁদুরের মতো আমি মরব। আমি চাই না সে সময় কেউ থাকুক আমার কাছে। না না ভিনসি, আমি বিশ্বাস করি না। হাসলো সে। একটা মাত্র কথা উচ্চারণ করলো, মনে রেখো তোমার দায়িত্ব। তারপর চলে গেল। আর আমি আস্তে আস্তে বসে পড়লাম একটা চেয়ারে। ভিনসিকে ঠেকানোর কথা মনেও পড়ল না। বসে বসে চোখ ডলতে লাগলাম, যেন নিশ্চিত হতে চাইছি সত্যি সত্যি জেগে আছি না স্বপ্ন দেখছি। স্বপ্ন যে দেখছি না তা বুঝতে অসুবিধে হলো না। তখন মনে হলো নিশ্চয় মাতাল অবস্থায় ছিল ভিনসি। ও যা বলে গেল, যা করে গেল, কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তা বলা বা করা অসম্ভব। অনেকগুলো প্রশ্ন জাগলো আমার মনে। এক এক করে সেগুলোর উত্তর খুঁজতে লাগলাম। 5 বছর বয়সের একটা ছেলে আছে, অথচ তাকে বাচ্চা বয়সে ছাড়া কখনো দেখেনি। সম্ভব না। এত নিখুঁতভাবে কেউ তার মৃত্যুর কথা আগে থাকতে বলে দিতে পারে না। খ্রিস্ট জন্মের 300 বছর আগের পূর্বপুরুষের পরিচয় জানা, বা এমন আচমকা একমাত্র ছেলের অভিভাবকত্ব আর নিজের সম্পত্তির অর্ধেক কোনো কলেজ বন্ধুকে দিয়ে দেয়া সম্ভব কারো পক্ষে? অবশ্যই না। তাহলে হয় পাগল হয়ে গেছে, নয়তো মাতাল অবস্থায় ছিল ভিনসি। তাই যদি হয়, লোহার বাক্সটায় কি আছে? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। পাগল হওয়ার অবস্থা আমারও। শেষে বিরক্ত হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সঙ্গে সঙ্গে তলিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুম ভাঙল সকাল 8টায়। শুনলাম কে যেন ডাকছে আমার নাম ধরে। উঠে গিয়ে দেখি জন। কলেজে নানা কাজে আমাকে আর ভিনসিকে সাহায্য করে ছেলেটা। কি ব্যাপার জন, কি হয়েছে? জিজ্ঞেস করলাম আমি। এমন চেঁচাচ্ছ, ভূত দেখেছ নাকি? আরও খারাপ স্যার, জবাব দিল সে। লাশ। রোজকার মতো আজও মিস্টার ভিনসিকে ডাকতে গিয়েছিলাম। গিয়ে দেখি ঠান্ডা শক্ত মরে পড়ে আছেন। 2। হতভাগ্য ভিনসির মৃত্যুতে বেশ একটা আলোড়ন হলো কলেজে। তবে তার মৃত্যুর কারণ অনুসন্ধানের কোনো তোড়জোড় হলো না, কারণ সবাই জানত ও অসুস্থ। তাছাড়া ডাক্তারও রায় দিলেন মৃত্যুটা স্বাভাবিক। আগের দিন রাতে ওর সাথে আমার যে আলাপ হয়েছিল, সে সম্পর্কে আমি কোনো উচ্চবাচ্য করলাম না। শুধু বললাম, প্রায়ই যেমন আসতো সেদিনও তেমন ও এসেছিল আমার কাছে। অথষ্ঠ ক্রিয়ার দিন
এক আইনজীবী এলেন লন্ডন থেকে। ভিনসির শবযাত্রায় অংশ নিলেন ভদ্রলোক। তারপর চলে গেলেন। যাওয়ার আগে ওর ঘর থেকে নিয়ে গেলেন উত্তরাধিকার সংক্রান্ত কাগজগুলো। নিশ্চয় ভিনসি উকিলকে আগেই জানিয়েছিল কোথায় পাওয়া যাবে ওগুলো। লোহার বাক্সটা রইল আমার কাছে। পরের 1 সপ্তাহ আর এ নিয়ে ভাবনা চিন্তার সুযোগ পেলাম না আমি। ভীষণ ব্যস্ত থাকতে হলো ফেলোশিপের পরীক্ষা নিয়ে। অবশেষে শেষ হলো পরীক্ষা। ক্লান্ত শরীরে ঘরে ফিরে ডুবে গেলাম একটা আরাম কেদারায়। মনটা বেশ খুশি খুশি। ভালোই হয়েছে পরীক্ষা। আর সব চিন্তা বিদায় হয়েছে। মস্তিষ্কটা ফাঁকা। এই সুযোগে আবার গুড়ি মেরে এগিয়ে এলো ভিনসি, তার ছেলে, তার সম্পত্তি, তার রহস্যময় আচরণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভেবে দেখলাম আবার। মনে হলো একটাই সিদ্ধান্ত টানা যায়। আত্মহত্যা করেছে ভিনসি। কিন্তু কেন? এ প্রশ্নের সমাধান আমার জানা নেই। লোহার সিন্দুকটা খুলতে পারলে হয়তো জানা যেত, কিন্তু তা সম্ভব নয়। ভিনসির কাছে প্রতিজ্ঞা করেছি, ওর ছেলের বয়স 25 হওয়ার আগে খোলা হবে না ওটা। বসে বসে ভাবছি এসব। এমন সময় দরজায় শব্দ। বড় পেটমোটা নীল একটা খাম দিয়ে গেল ডাকপিয়ন। দেখেই বুঝলাম উকিলের চিঠি। আর নিঃসন্দেহে ভিনসির দেয়া দায়িত্বের সাথে এর সম্পর্ক আছে। চিঠিটা পড়লাম। ভিনসি তার সম্পত্তি আর ছেলের দায়িত্ব নেওয়া সম্পর্কে যা যা বলেছিল প্রায় তাই বলেছেন আইনজীবী দুজন। অতিরিক্ত যা বলেছেন তা হলো নাবালক লিও ভিনসির স্বার্থ ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা তা তদারকির জন্যে ভিনসির উইলের ব্যাপারটা কোর্ট অফ চ্যান্সারিকে জানিয়েছেন তারা। বাচ্চাটাকে কবে, কোথায়, কিভাবে হস্তান্তর করবেন তা জানতে চেয়েছেন সবশেষে। চিঠির নিচে স্বাক্ষর রয়েছে জিওফ্রে অ্যান্ড জর্ডান। চিঠি রেখে এবার উইলের অনুলিপিটা তুলে নিলাম। সহজ ভাষায় পরিষ্কার করে লেখা। আমার সাথে শেষ সাক্ষাতের সময় উইল সম্পর্কে ভিনসি যা যা বলেছিল হুবহু তাই। তার মানে সত্যি ছেলেটার দায়িত্ব নিতে হবে আমাকে। হঠাৎ মনে পড়ল লোহার সিন্দুকের সঙ্গে যে চিঠিটা রেখে গেছিল সেটার কথা। সেটার কথা। তাড়াতাড়ি নিয়ে এসে খুললাম চিঠিটা। প্রথমে লেখা লিওর 25তম জন্মদিনে সিন্দুকটা খোলার নির্দেশ। তারপর লিখেছে কি কি পদ্ধতি এবং শিক্ষাক্রম অনুসরণ করতে হবে ছেলেটার শিক্ষার ব্যাপারে। গ্রিক, উচ্চতর গণিত এবং আরবি যেন অবশ্যই পড়ানো হয় সে সম্পর্কে রয়েছে স্পষ্ট নির্দেশ। সবশেষে পুনশ্চ দিয়ে লিখেছে 25 বছর বয়স হওয়ার আগেই যদি ছেলেটা মারা যায়, যদিও ওর বিশ্বাস তেমন কিছু ঘটবে না, আমিই খুলব সিন্দুকটা এবং যেসব তথ্য পাব নিজেকে যোগ্য মনে করলে সে অনুযায়ী বের হব রহস্য অনুসন্ধানে, আর অযোগ্য মনে করলে পুড়িয়ে ফেলতে হবে ভেতরের জিনিসগুলো। কোনো পরিস্থিতিতেই অপরিচিত কারো কাছে দেয়া চলবে না ওসব। চিঠিটা পড়ার পর আপত্তি করার মতো কিছু খুঁজে পেলাম না আমি। মেসার্স জিওফ্রে অ্যান্ড জর্ডানকে লিখে দিলাম দায়িত্ব গ্রহণ করছি। আশা করি দিন 10 ভেতর আমি লিও ভিনসির অভিভাবকত্ব নিতে পারব। চিঠিটা পাঠিয়ে দিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলাম আমি। আসল কথা পুরোটা চেপে গিয়ে কেবল ভিনসির অনুরোধে তার ছেলের অভিভাবকত্ব নেয়ার কথাটুকু জানালাম। কলেজের ফেলো থাকা অবস্থায় ছেলেকে যেন আমার কাছে রাখতে পারি তার অনুমতি চাইলাম। প্রথমে তো কিছুতেই রাজি হবে না কর্তৃপক্ষ। অনেক পীড়াপিড়ির পর রাজি হলো।
তবে এক শর্তে, কলেজের ঘর ছেড়ে দিতে হবে আমাকে, নিজের থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে। ভালো কথা, একটু কষ্ট হলেও কলেজের কাছাকাছি একটা বাসা খুঁজে বের করে ফেলতে পারলাম। এবার ছেলেটার দেখাশোনার জন্যে একজন লোক ঠিক করতে হবে। একটা ব্যাপার ভেবে রেখেছি প্রথমেই, কোনো মহিলাকে খবরদারি করতে দেব না লিওর উপর। আমার জন্যে যদি বিন্দুমাত্র ও ভালোবাসা জন্মায় ওর মনে, তাতে কিছুতেই ভাগ বসাতে দেব না কোনো মেয়েকে। তাছাড়া বাচ্চাটার যা বয়স, তাতে মেয়ে মানুষের সাহায্য ছাড়াই ও চলতে পারবে। বেশ খোঁজাখুঁজি করে গোলমুখো এক যুবককে ঠিক করে ফেললাম। নাম জব। এক শিকারীর আস্তাবলে সাহায্যকারীর কাজ করত। 5 বছরের একটা বাচ্চার দেখাশোনা করতে হবে শুনে বেশ খুশি মনেই ও চলে এলো আমার সঙ্গে। এরপর সিন্দুকটা নিয়ে লন্ডন গেলাম, ব্যাংকে জমা রাখলাম ওটা। তারপর শিশুর স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ক কয়েকটা বই কিনে ফিরে এলাম বাসায়। বইগুলো প্রথমে নিজে পড়লাম, তারপর জোরে জোরে পড়ে শোনালাম জবকে। তারপর অপেক্ষা লিওর জন্যে। অবশেষে এলো লিও। বয়স্ক এক মহিলা দিয়ে গেল তাকে। কি সুন্দর ছেলেটা! এমন নিখুঁত সুন্দর শিশু এর আগে কখনো দেখিনি আমি। চোখ দুটোর ধূসর চওড়া কপাল, মুখটা এই বাচ্চা বয়সেই খোদাই করা মূর্তির মতো কাটা কাটা। সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা সম্ভবত ওর চুল, নিখাত সোনার মতো রং, কোঁকড়ানো, ঘন হয়ে লেপ্টে আছে সুগঠিত মাথার সাথে। সঙ্গের মহিলা যখন চলে গেল সামান্য কাঁদল ও। কখনো আমি ভুলতে পারবো না সে দৃশ্য। দাঁড়িয়ে আছে ও, জানালা দিয়ে রোদ এসে পড়েছে ওর সোনালি চুলে। একটা হাত মুঠো পাকিয়ে ডলছে, একটা চোখ অন্য চোখে চেয়ে আছে আমাদের দিকে। চেয়ারে বসে আছি আমি, একটা হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি কখন আসবে আমার কোলে। অন্যদিকে জব ঘরের এক কোণে দাঁড়িয়ে নানা ধরনের ছেলে ভোলানো শব্দ করে চলেছে। কয়েক মিনিট চলল এরকম। তারপর হঠাৎ দুহাত বাড়িয়ে দিয়ে আমার দিকে ছুটে এলো ছেলেটা। তুমি ভালো, বলল ও, দেখতে পচা কিন্তু ভালো। বুকের ভেতর জড়িয়ে ধরলাম লিওকে। 10 মিনিট পর দেখা গেল মাখন লাগানো বিরাট এক টুকরো রুটি পরম তৃপ্তির সাথে খাচ্ছে ও। রুটিতে জ্যাম মাখিয়ে দিতে চাইল জব। কড়া চোখে ওর দিকে তাকালাম আমি। স্মরণ করিয়ে দিলাম মাখনের সঙ্গে জ্যাম কঠোরভাবে নিষেধ করা হয়েছে বইয়ে। অল্প দিনের ভেতর সারা কলেজের প্রিয় পাত্র হয়ে উঠল লিও। আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে ওর। যত দিন যাচ্ছে ততই আমরা আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি। আমি ওকে যতটা আদর করি, খুব কম ছেলেই বাবার কাছ থেকে ততটা আদর পায়। আর ও আমাকে যতটা ভালোবাসে, খুব কম বাবাই তা পেয়েছে ছেলের কাছ থেকে। পৃথিবীটাকে আজকাল খুব সুন্দর মনে হয় আমার। দিনগুলো কেমন দ্রুত চলে যাচ্ছে। ছোট্ট লিও শৈশব পেরিয়ে কৈশোরে পা দিল, তারপর যৌবনে। বয়স যত বাড়ছে ও শরীরের এবং মনের সৌন্দর্য যেন ততই বাড়ছে। ওর বয়স যখন 15, কলেজের সবাই ওকে ডাকতে লাগলো বিউটি বলে, আর আমার নাম দিল বিস্ট। আমরা দুজন একসাথে বেরোলেই আড়ালে ওরা বলা বলি করে, ওই দেখো বিউটি অ্যান্ড দ্য বিস্ট যাচ্ছে। এক লোক একদিন একটু জোরেই বলে ফেলল কথাটা। শুনতে পেল লিও। চোখের পলক ফেলার আগেই দেখলাম ছুটে গেল ও। টুটি টিপে ধরল ওর দ্বিগুণ আকারের লোকটার। মজা দেখার জন্যে কিছু দেখতে পাইনি এমন ভঙ্গি করে এগিয়ে গেলাম আমি। একটু পরে পেছন ফিরে দেখি লোকটাকে মাটিতে শুইয়ে দিয়ে
ফিরে আসছে লিও। আরও কয়েকটা বছর কেটে গেল। এখন কলেজের নিন্দুকেরা আড়ালে আমাকে ডাকে চারণ। গ্রিক পুরাণে বর্ণিত মৃত্যু নদীর খেয়া নৌকার মাঝি, আর লিওকে গ্রিক দেবতা। এবার দারুণ একটা নাম দিয়েছে ওরা। লিওর দিকে তাকালে মনে হয় সত্যি সাক্ষাৎ অ্যাপেলো যেন নেমে এসেছে মর্তের মাটিতে। এ তো গেল চেহারার কথা। জ্ঞান বুদ্ধির দিক থেকেও লিও চমৎকার। ওর বাবার নির্দেশ মতো ওকে শিক্ষা দিচ্ছি আমি। গ্রিক এবং আরবিতে আশানুরূপ দক্ষতা দেখাচ্ছে ও। আরবি ভাষাটা ওকে ঠিকমতো শেখানোর জন্যে আমাকেও শিখতে হয়েছে। 5 বছরের ভেতর দেখলাম আমার চেয়ে তো বটেই। যে অধ্যাপক আমাদের দুজনকেই শিখিয়েছেন তার চেয়ে কোনো অংশে খারাপ জানে না ও ভাষাটা। শিকার সবসময়ই আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। আমার অপ্রতিরোধ্য আবেগের প্রকাশ যেন আমি ঘটাতে পারি এর ভেতর দিয়ে। লিওর মাঝেও আমি সঞ্চারিত করেছি এই আবেগটা। প্রতি শরতে আমরা কোথাও না কোথাও চলে যাই, হয় মাছ ধরতে নয়তো শিকার করতে। কখনো স্কটল্যান্ডে, কখনো নরওয়েতে, রাশিয়ায়ও গিয়েছি একবার। বন্দুকে আমার হাতের টিপ খুব ভালো, কিন্তু আজকাল দেখছি আমাকেও হারিয়ে দিচ্ছে লিও। লিওর বয়স যখন 18, ওকে কলেজে ভর্তি করে দিলাম। 21 বছর বয়সে ও ডিগ্রি নিয়ে বেরোলো। সম্মানজনক একটা ডিগ্রি, যদিও খুব উঁচু কিছু নয়। এই সময় আমি প্রথমবারের মতো ওকে ওর ইতিহাস শোনালাম। সামনে যে রহস্য উন্মোচন করতে হবে তাও বললাম। খুবই কৌতূহলী হয়ে উঠল লিও। আমি বললাম 25 বছর বয়স হওয়ার আগে কৌতূহল মেটানোর কোনো উপায় নেই, কেননা ওর বাবা সেরকমই নির্দেশ দিয়ে গেছে। ওকে নিয়ে একটাই মাত্র ঝামেলা আমার। কোনো মেয়ে পরিচিত হওয়া মাত্র প্রেমে পড়ে যায় ওর।